থমকে গেল বিন্দু। দুজনে কখন যে এত কাছে এসে পড়েছে বিন্দুর খেয়াল নেই। অনেকটাই কাছে দুজন, এই তো মুঠো হাত দূরত্ব তাদের মধ্যে। মেহেদি বসার বেঞ্চের উপর লেপ্টে শুয়ে আছে, আর বিন্দু অনেকটাই ঝুঁকে আছে তার দিকে। নিজের অবস্থান দেখে কিছুটা বিব্রত বোধ করলো বিন্দু, সঙ্গে সঙ্গেই সরে আসলো। মেহেদি এখনো বেঞ্চের উপর লেপ্টে আছে। বিন্দুকে এত কাছে দেখে তার স্পন্দন বেড়ে গেছে। মেহেদি বয়স তুলনায় একটু বেশি বুদ্ধিমান এবং বুঝদার। সে ইতিমধ্যেই টের পেয়েছে নিজের অনুভূতি, তবুও নিজেকে শাসিয়ে দমিয়ে রাখছে। বিন্দুর বিষয়ে কোনো কিছুই তার অজানা নয়। সে এই বয়সে কোনো ভুল কাজ করতে চান না। বিন্দু সরে গেলেও শাস্তি থেকে মুক্তি পেল না মেহেদি। একজনের বদলে এবার দুজন হামলা চালায় তার ওপরে। বিন্দুকে টিটকারি মারার অপরাধে রুহি কয়েক ঘা দিয়ে বোনের মনটাকে একটু শান্ত করতে চাইল। বেচারা মেহেদি তিনজন মেয়ের মার খেয়েই গেল। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ধরণী জুড়ে গোধূলির লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সূর্যের উত্তপ্ত রোদের তীব্রতা নিস্তেজ হয়ে পড়ছে। রুহি ড্রাগন গাছে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ কারো উপস্থিতি অনুভব করতেই পেছন ঘুরে তাকাতে চাইল, তবে সামনের কিছুই তার দৃষ্টিতে ঠেকলো না। মাথাটা গিয়ে ঠেকলো কারো বলিষ্ঠ প্রশান্ত বুকে। পুরুষালী দেহের অস্তিত্ব অনুভব করতেই ছিটকে দূরে সরে যায় মেয়েটি। মেয়েটির সম্মুখে খাম্মার দাঁড়িয়ে আছে সাদি। সাদিকে দেখে ঘাবড়ে গেল রুহি। সকালের ঘটনার কথা মনে পড়তেই হাস্য উজ্জ্বল মুখশ্রী চুপসে গেল। তখন তো সাহস করে কাজটা করে ফেলেছে, এবার কি হবে? কে বাঁচাবে এই অসাধু লোকটির হাত থেকে? সাদি রুহির ভীত মুখখানা দেখে ক্রু হাসলো। সাদির হাসি দেখে শুকনো ঢোক গিলে মেয়েটি। হাতের পানির পাইপটি নিচে রাখতে রাখতে আমতা আমতা করে বলে উঠল, অসা মানে সাদ ভাই যে হাওয়া খেতে এসছেন বুঝি? থাকুন, বিন্দু ডাকছে, আমি আসছি। হ্যাঁ, পরে কথা হবে। কথাখানা বলেই তড়িঘড়ি করে পা ফেলে চলল ছাদ থেকে নামার জন্য। সাদি মেয়েটির উদ্দেশ্য সফল হওয়ার আগেই ছাদের দরজা আটকে দিয়ে বন্ধ দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। রুহির মুখটা কাদো কাদো হয়ে এলো। নিশ্চয়ই কোনো ফন্দি আটছে এই অসাধু লোকটি। রুহি মুখখানা ইনোসেন্ট করে বলে ওঠে, এভাবে দরজা আটকালেন কেন সাদ ভাই? ঘর ভরা মেহমান, কেউ দেখলে কি ভাববে? দরজা থেকে সরুন, যেতে দিন আমায়। ভ্রু বাঁকায় সাদি। বেশ বড় হয়েছিস দেখছে। জি, বুঝলাম না, কি বললেন? একটা ছেলে একটা মেয়ে বদ্ধ ঘরে থাকলে কি হয়? লোকে খারাপ কেন বলবে? একটা ছেলে একটা মেয়ে বদ্ধ ঘরে থাকলে কি হয় সে জানে না? আমার থেকে আপনিই ভালো জানেন মানুষ এটাকে কিভাবে নেন আর কোন চোখে দেখে। ছোট ফুপি দেখলে বদনাম রটাবে, সরুন। তোর ছোট ফুপুর মায়েরে ওয়ালাইকুম আসসালাম। তোর এত সাহস আসে কোত্থেকে? আমার গায়ে ধুতে মারিস, আবার মুখে মুখে তর্ক করিস? বেয়াদব হয়েছিস? আমি যে বড় হয়ে ভুলে গেছিস? বল, তবে থাপড়ে মনে করিয়ে দিই। যাবি? আচ্ছা, এক শর্তে এখন যেতে দিতে পারি, নয়তো সকালে দুঃসাহসিকতার জন্য কঠিন শাস্তি পাবি। কি শর্ত? এখানে এখন গুনে গুনে 3টে চুমু খাবি, তবে যেতে পারবি। সাদির কথাখানা শ্রবণে ঢুকতেই বিস্ফোরিত নেত্রবণী কোটর ছাড়া হলো রুহির। মৃদু চেঁচিয়ে উঠল মেয়েটি। চেঁচিয়ে কানে তালা ঝুলে দিচ্ছিস কেন বেয়াদব? গলা বড় হয়ে গেছে? কাছে গলাটা টিপে দে। আজকাল কথায় কথায় মুখে মুখে তর্ক করছিস, সাহস বেড়ে গেছে খুব। হাতে যে অপবিত্র করছিস, হাতটি যে অপবিত্র করছিস এখন, পবিত্র করার দায়িত্ব কার? সাদির রাগান্বিত স্বরে চুপসে গেল রুহি। আমতা আমতা করে বলল। আমার? সাদি পুনরায় রাগী কণ্ঠে বলল, এখন আমার হাত পবিত্র করে দে জলদি, নয়তো তোর খবর আছে আজ। ললাটে ভাঁজ পড়ল মেয়েটির। সারা জীবন শুনে এসেছে পবিত্র হতে পানির প্রয়োজন হয়। চুমুটা আবার কবে থেকে কে আবিষ্কার করলো? রুহি আমতা আমতা করে বলল, আপনি একটুখানি এপাশে আসুন ভাইয়া, পাইপের পানি দিয়ে সুন্দর করে হাতটি ধুয়ে দিচ্ছি আমি, দরকার পড়লে সাবান দিই। মেয়েটির বলি শেষ হবার আগেই সাদি কটমট করে বলল, তোর পানি সাবানের মায়ের সালাম। সাবান দিয়ে পরিষ্কার করবে? ভালো মন্দ বুঝিস তুই? তোকে কে বলছিল স্টুপিড মার্কে ঠোঁটে স্পর্শ দিয়ে আমাকে দূষিত করতে? হয় হাতে চুমু খাবি, হয় হাতে চুমু খাবি, নয়তো শাস্তি পাবি। ভাববি না আজকে ছেড়ে দেব, শাস্তি তো তুই পাবিই পাবি। কোনটা চাই তোর বল?
মুখবিবর কাদো কাদো হয়ে এলো মেয়েটির। অসাধু লোকটির হাতে চুমু খাওয়া অসম্ভব। এই কাজ সে কিছুতেই পারবে না। এর থেকে শাস্তি পাওয়া ঢের ভালো। লোকটি কি শাস্তি দেওয়ার ফন্দি এঁটে রেখেছে আল্লাই মালুম। রুহি ভয়ে ভয়ে শুধায়। কি শাস্তি? মনে মনে বাঁকা হাসলো সাদি। অনেক জ্বালাই বিচ্ছু মেয়েটি, সে একটু জ্বালালে ক্ষতি কি? ছেলেটি মুখে কঠিন অনীহা টেনে বলল। তোর শাস্তি হচ্ছে আমার কপালে 10টা চুমু খাওয়া। নে, এবার ঝটপট চুমু খা। আজব শাস্তির কথা শুনে ভরকায় রুহি। হতবিহ্বল মেয়েটির চোখ উঠে বসল কপাটে। মেয়েটি হতভম্ব চিত্তে অবাক গলায় বলে উঠল। এ আবার কেমন শাস্তি? শুনিস নি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তোর এই বেয়াদব ঠোঁট আমার পুরো শরীর অশুদ্ধ করেছে। সমস্ত শরীরে তো আর চুমু খেতে পারবে না, সেই সময় আসেনি। সো ওই বেয়াদব ঠোঁটই পারবে আমায় শুদ্ধ করতে। অপশন তোর হাতে, কোনটা করবি বল। বললেই হলো নাকি মগের মূল্য? সঙ্গে সঙ্গে নাকচ করে দিল রুহি। কোনোটাই পারবো না। আপনার কথা শুনতে বাধ্য নই আমি। পথ ছাড়ুন, নিচে যাব আমি। সাদি পকেট থেকে ফোন বের করতে করতে বলল। ওকে, তবে আজকে ছাদেই থেকে যা, বিকজ আমার কথা না শুনে এখান থেকে যাচ্ছিস না। রুহি রাগে গজগজ করতে করতে ছাদের ওপাশে চলে গেল। যাবে না সে আজ নিচে, তবুও লোকটির নির্লজ্জ মার্কা কথায় কিছুতেই সায় দেবে না। এভাবেই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে কেটে গেল 1 ঘন্টা। সূর্যের রশ্মি মিলিয়ে গেছে বহুক্ষণ। চারদিকে আবছা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বিরক্তির সাথে সাথে হতাশা প্রকাশ পেল রুহির মুখশ্রীতে। হতাশ চোখে তাকাই ছাদের দরজায় হেলান দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে, যে এক ধ্যানে মোবাইল গুতাচ্ছে, বোধহয় গেমস খেলছে। আশ্চর্য, এই লোকটা নাকি বিশেষ ব্যাচ প্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডো সমৃদ্ধ সাদী। এই ব্যাটার কি কোনো কাজ নেই? দেশ রক্ষার কাজ বাদ দিয়ে তাকে বিরক্ত করছে কেন? পরক্ষণে মেয়েটির মনে পড়ল মহান ব্যক্তি যে ছুটিতে আছে। কপাল কুঁচকে তাকিয়ে রইল রুহি। এই অসাধু লোকটিকে ছুটিটা দেয় কোন হালায়? সেই ব্যাটাই হচ্ছে তার বড় শত্রু। এখানে এসেছে সেই বিকেলে। নিশ্চয়ই মীরামা বিন্দু এতক্ষণে তাকে খোঁজাখুঁজি করে দিয়েছে। কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়ালো রুহি। পিলপিল পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো সাদির সামনে। কাঁদো কাঁদো গলায় ডেকে উঠছে। সাদ ভাই। বল, শুনছে। বড্ড ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল সাদি। টান টান উত্তেজনায় চলছে খেলার ফাইনাল রাউন্ড। এতে কিছুতেই হারতে চায় না সে। সে হেরে গেলে বেয়াদব গেম ব্যঙ্গ করে বলবে না। সাদি কিছুতেই আজ হারবে না। রুহি ড্যাবডেবিয়ে তাকিয়ে রইল সাদির দিকে। ইচ্ছে করছে ব্যাটাকে 1 লাথিতে উগান্ডায় পাঠাতে, কিন্তু হায় আফসোস, সাহস আর শক্তি দুটোই তার বিপরীতে। মেয়েটি পুনরায় বলে ওঠে। সাদ ভাই, শাস্তির সিস্টেমটা কি চেঞ্জ করা যায় না? না, বরং আমার মূল্যবান সময় নষ্ট করার জন্য শাস্তি বেড়ে দ্বিগুণ হয়েছে। মূল্যবান সময়? মনে মনে ভেঙচি কাটল রুহি। সময় মূল্যবান হলে অকর্মর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমস খেলতে পারত। অস্বস্তিতে হাঁসফাঁস করলো মেয়েটা। কাপা কাপা গলায় বলে উঠল। আমি রাজি। ব্যাস, এই ছোট্ট একটি বাক্যেই যেন থমকে দিল পুরুষালী ব্যস্ত হাত। বাহ বাহ, টোপ গিয়েছে তাহলে। সাদি ফট করে ফোনখানা পকেটে পুরে নিল। গেমস দিয়ে সে ছাতার মাথা করবে। হাতখানা বুকের সাথে ঘষে মেজে মেয়েটির সামনে বাড়িয়ে দিল সাদি। রুহির মুখখানা লজ্জায় রাঙা হয়ে এলো। জীবনে এই প্রথম কোনো ছেলেকে চুমু খাবে। হোক হাতে, চুমু তো চুমুই। সাদি ভ্রু কুচকে তাকিয়ে রইল। বেয়াদব মেয়েটি এত দেরি করছে কেন? রুহি আস্তে আস্তে মুখটা নামিয়ে আনলো সাদির হাতের কাছে। আলতো করে ওষ্ঠপুট ছুঁয়ে দিল পুরুষালী হাতে। শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে ফেলল সাদি। পরপর 2 বার শুকনো ঠোঁটজোড়া ছুঁয়ে গেল পুরুষালী হাতের তালুতে। রুহির রন্ধ্রে রন্ধ্রে খেলে গেল এক অদ্ভুত অনুভূতি। কলকলে হিমেল স্রোত বয়ে গেল শির দ্বারা বেয়ে। লজ্জা অস্বস্তি বোধ ঘিরে ধরল মেয়েটিকে। সাদি দেখল মেয়েটার লজ্জায় রাঙা মুখখানা। ভ্রু বাঁকায় সে, বলে উঠল। ভাবখানা এমন করছিস মনে হচ্ছে বিয়ের পরদিন সকালে স্বামীর মুখ দেখছিস। সোজা হয়ে দাঁড়া বেয়াদব, এখনো 5টা বাকি আছে। সাদির বলি শেষ হওয়ার আগেই রুহি নিচু মাথায় কম্পিত মিইয়ে যাওয়ার স্বরে বলে উঠল। এবার আমাকে যেতে দিন প্লিজ। এবার সত্যি সত্যি সাদি সরে দাঁড়ালো। সাদি সরে দাঁড়াতে সময় লাগলেও মেয়েটির ছুট লাগাতে দেরি হয় না।
মেয়েটির বুকখানা ধরধর ধরধর করছে, মনে হচ্ছে কলিজা চলকে বেরিয়ে আসতে চাইছে। এ কেমন অনুভূতি? রুহির গমন পানে তাকিয়ে মুচকি হাসলো সাদি, হাতখানা উঁচু করে সামনে ধরল। চোখ বুজে মেয়েটির ঠোঁট ছুঁয়ে দেওয়ার স্থানে পুরুষালী ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। প্রগাঢ় চুম্বন এঁকে দিল মেয়েটির ওষ্ঠদয়ে ছাপের উপরে। শেখ বাড়ির লিভিং রুমের সোফায় বসে নীরবে মাথা নিচু করে কাঁদছে বিন্দু। পাশেই থমথমে মুখে বসে আছে মীরা, হাতের মুঠোয় মোবাইল ফোন। বিপরীত সাইডে মিথিলা বসে বসে আপেল খাচ্ছে। হেনা খান চোখ কুঁচকে আছেন, রুহিকে সেই বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। মেয়ের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মীরার। রুহি সিঁড়ি বেয়ে নামতে নামতেই তার দৃষ্টি আকর্ষণ করে লিভিং রুমের সোফায় মীরা বিন্দুর দিকে। ললাটে ভাঁজ পড়ল মেয়েটির, বড় বড় কদম ফেলে এগিয়ে গেল তাদের কাছে। মৃদু গলায় ডাকলো, ফুলের রানী। রুহির গলার স্বর কর্ণে পৌঁছতেই তড়িৎ গতিতে মাথা তুলে চাইল বিন্দু। সামনে সশরীরে রুহিকে দেখেই ছুটে গিয়ে চাপটে ধরে, ফুপিয়ে কেঁদে উঠে অস্থির কণ্ঠে বলল, আমাকে না বলে কোথায় গিয়েছিলি? বাড়ির খুঁজে না পেয়ে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় ছিলে রুহি? ভাঙা গলায় বলল বিন্দু। বিন্দুর কথার আগামাথা কিছুই বুঝলো না রুহি, আর না বুঝলো বিন্দুর কাদার কারণ। মীরা এগিয়ে গেল ওদের কাছে, রাগান্বিত কণ্ঠে বলে ওঠেন, কোথায় ছিলে তুমি? তোমাকে দেখতে না পেয়ে কি অবস্থা হয়েছে আমাদের, তোমার কোনো ধারণা আছে? কি হলো, কথা বলছো না কেন? মীরার কঠোর ধমকে কেঁপে উঠল রুহি। এই প্রথম মীরা মেয়ের সাথে এমন আচরণ করলো। রুহি বুঝতে পারেনি এমন কিছু ঘটবে। হেনা খান তেতে উঠল। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে গিয়েছিলি, তাই না? যাবি যখন বলে গেলে কি হতো? এদিকে তোকে না পেয়ে তোর মা বোন কেঁদে কেটে বুক ভাসিয়ে ফেলেছে। তোর বাবাকে ইনফর্ম করেছে, এতক্ষণে হয়তো পুলিশকেও ইনফর্ম করা হয়ে গেছে। হেনা খান নন স্টপ বক বক করেই চলেছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুহি, বুকটা কেঁপে উঠল। সময়ের খেয়াল ছিল না তার। চোখ টলমলো করে উঠল মেয়েটির। শাদির ওপরে সমস্ত রাগ ক্ষোভ জন্মালো, সব দোষ লোকটার। বিন্দু এখনো বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আছে রুহির সাথে। মেয়েটি বড্ড ভালোবাসে তাকে। রুহি অপরাধী গলায় বলে উঠল, আম সরি মীরামা, আম সরি ফুলের রানী। আমি ঘুমিয়েছিলাম, তাই সময়ের খেয়াল ছিল না। আম সরি, সত্যি খুব সরি। বানিয়ে মিথ্যে কথা বলে ওঠে রুহি। এছাড়া আর উপায় আছে? সত্যিটা বললে নেগেটিভলি চলে যাবে। হেনা খান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ঘুমিয়েছিলি? কোথায় ঘুমিয়েছিলি? পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যায়নি। সত্যি করে বল, কার সাথে গিয়েছিলি? ছাদের দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম। ভুলবশত ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তোমরা ছাদে যাওনি, তাই হয়তো আমায় খুঁজে পাওনি। বাড়ি থেকে আসলে তো সদর দরজা পেরিয়ে আসতাম, আমি তো ছাদের দিক থেকে আসলাম। মীরামা বিশ্বাস করো, ফুলের রানী বিশ্বাস করো, আমি কারোর সাথে কোথাও যাইনি, আমি সত্যিই ছাদে ছিলাম। অসহায় গলায় বলে উঠল রুহি। হেনা খান সন্দেহ চোখে একবার ছাদের দিকে তো একবার রুহির দিকে তাকালো। রুহিকে সিঁড়ি বেয়ে নামতে দেখেও তার বিশ্বাস হচ্ছে। রুহির চোখ মুখ দেখে মনে হচ্ছে সে ঘুমিয়েছিল। মীরা চেনে তার মেয়েকে, তার মেয়ে এই ধরনের কাজ কখনোই করবে না। বিন্দু বিশ্বাস করে, কারণ সে ছাদের দরজা বন্ধ দেখেছে। তার ওপাশে যে কেউ থাকতে পারে মাথায় আসেনি। তাছাড়া রুহির জীবনে কেউ নেই যে তার সাথে ব্যক্তিগতভাবে ঘুরতে যাবে, আর সেটা তার থেকে ভালো কে জানে। বিকাল থেকে মেয়েটিকে দেখতে না পেয়ে সে পাগল হয়ে গিয়েছিল। এমনিতেই দেশের পরিস্থিতি ভালো নয়, তাছাড়া শেখ পরিবারের রয়েছে অনেক শত্রু। বাবা ছেলে যেহেতু আইনের শাসক, সেই সুবাদে অনেক শত্রু জন্ম নিয়েছে। তাই মীরা সবসময় মেয়েদের নিয়ে চিন্তিত থাকেন। মেয়েকে কিছুক্ষণ বকাঝকা করে সাজ্জাদ রেজার কাছে খবরটি নিশ্চিত করলেন। রাত হবে হয়তো 11টার ঘরে। চারপাশের পরিবেশ শুনশান আর নিস্তব্ধতা বিরাজ করছে। ব্যস্ত শহরটাও কেমন ঝিমিয়ে পড়েছে। সবাই হয়তো ঘুমাচ্ছে, তাই পরীক্ষা নিকটে, তাই রাত করে পড়ে বিন্দু। রুহি ঘুমিয়ে পড়েছে আরো আধা ঘন্টা আগে। গলাটা কেমন শুকিয়ে গেছে। পানি খেতে ধরলে খেয়াল হলো রুমে এক ফোঁটা পানিও নেই। বিন্দু পানির পটখানা হাতে তুলে রুম হতে বেরিয়ে গেল। কিচেনের লাইট অফ, লিভিং রুমের আলোর রশ্মিতে সুইচ হাতড়ে কিচেনে আলো জ্বালায়। মেয়েটি যখন ফিল্টার থেকে পানি ভরতে ব্যস্ত, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে কর্ণে আসলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। এত রাতে এখানে কি করছিস?
আকস্মিক কারো উপস্থিত ছিল ভূতের ন্যায়। আকস্মিক কারো উপস্থিতি ছিল ভূতের ন্যায়। ভয়ে শরীরখানা শিউরে উঠল মেয়েটির। পানির পটটি হাত ফসকে পড়ে গেল ফ্লোরে। চমকে উঠল সে। মস্তিষ্কে ধারণ করতে পারে এটা আর কেউ নয়, হনুমান মুখ লোকটি। তাই তো কথাবার্তা নেই মুখে মুখে, ভূতের মতো উৎপ্রান্ত হয়েছে। বিন্দুর ওড়নাটা ছিল গলায় ঝুলিয়ে রাখা। যেহেতু এত রাতে বাইরে কেউ নেই, তাই গরমে চুলগুলো কিছুটা উপরে উঠিয়ে হাত খোপা করে ওড়নাটা গলায় ঝুলিয়ে রেখেছে। অর্ণর উপস্থিতি হতেই তড়িঘড়ি করে ব্যস্ত হতে ওড়না শরীরে পেঁচিয়ে মাথায় কাপড় টেনে নিল। পেছন ফিরে তাকাতেই দৃষ্টি পড়ল একজোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বিন্দু হাঁসফাঁস করে দৃষ্টি সরিয়ে ফ্লোরে রাখলো। মিনমিনে গলায় শুধালো, পানি নিতে এসেছিলাম ভাইয়া। আগ বাড়িয়ে আর কিছু বলার সাহস করে না মেয়েটা। নইয়ে পানির পটখানা হাতে তুলে নিয়ে মেঝেতে পড়া পানি মুছে ফেলতে ব্যস্ত হলো। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির দিকেই ছিল। সে গম্ভীর গলায় আদেশ ছুড়ল, এক কাপ কফি বানিয়ে আমার রুমে দিয়ে যা। নিজের বাক্যে শেষ করে লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের রুমের দিকে। বিন্দু বিস্মিত চোখে তাকিয়ে আছে তার গমন পথের দিকে। বাবা, হনুমান মুখ লোকটি এত ভালো হয়ে গেছে। সেধে এসে কথা বলল, কফি বানাতে বলল। পানি ভরে ধীরে সুস্থে কফি বানিয়ে নিয়ে চলল অর্ণর কক্ষের দিকে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আলতো হাতে নক করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে আসে অর্ণর গম্ভীর গলার স্বর। কাম ইন। বিন্দু আলতো হাতে দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। এই প্রথম আসলো অর্ণর রুমে। বিন্দু মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো রুমটি। বিশাল আকার রাজকীয় একটি রুম। সাদা কালো জানালার পর্দার ডিভান রয়েছে, বিশাল এক সুন্দর আলমারি কাবার্ড। তার থেকেও যেটা বেশি আকৃষ্ট রয়েছে সেটা হলো বই। রুমের এক সাইডে রয়েছে বিশাল বইয়ের তাক, সেথায় সারি সারি শুধু বই। লোকটি যে কতটা বই প্রেমী সেটা তার যত্ন করে সাজিয়ে রাখা বইগুলো দেখেই বোঝা যায়। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কফি ঠান্ডা করবি? মেয়েটিকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিরিক্ষি মেজাজে ধমকে উঠল অর্ণ। চমকালো ভরকালো বিন্দু। রুম দেখতে দেখতে স্থানকাল ভুলেই গেছে সে। কালো রঙের একখানা টি শার্ট পরে আছে অর্ণ। টি শার্টের ছোট্ট হাতা গলিয়ে ফুলে ফেপে বেরিয়ে আছে সুঠাম দেহের পেশিবহুল। বিন্দু দৃষ্টি সরিয়ে কাপা কাপা হাতে কফির মগটা এগিয়ে দিল। অর্ণ হাতে তুলে নিয়ে ঠোঁট ছোঁয়ায় কফির কাপে। বিন্দু দাঁড়িয়ে হাঁসফাঁস করলো। ভীত চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, একটা কথা বলি। অর্ণ সোফায় বসে ফাইল টাইপ কিছু একটা চেক করছে। সেখানে দৃষ্টি রেখেই ছোট্ট করে বলল, ক্যারি অন। ওখান থেকে একটা বই নেই, আবার পড়া শেষ করেই দিয়ে যাব। ওগুলো তোর জন্য নয়, রুমে যা। কাজে মনোযোগ রেখেই উত্তর দিল অর্ণ। বিন্দু পুনরায় মিনমিনে গলায় শুধালো, দিন না একটা ভাইয়া, পড়া শেষ করে সত্যি সত্যি আবার ফেরত দিয়ে যাব। অর্ণ মাথা তুলে চাইল। অদ্ভুত টোনে বলল, এগুলো পড়ার বয়স হয়নি তোর, কথা না বাড়িয়ে যা এখান থেকে। লোকটি সেধে এনে অপমান করলো তাকে। এত বই, একটা বই তাকে পড়তে দিলে কি এমন ক্ষতি হতো? হনুমান মুখ অসভ্য লক্ষ্য থাকার। এমন করে যেতে বলল মনে সেধে এসেছে তার সাথে গল্প করতে। বিন্দু মুখ ভেঙচি কেটে গট গট করে চলে গেল। পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে উদিত উজ্জ্বল চন্দ্রর কিরণ। সূর্যের প্রখরতা এখনো নিস্তেজ, শীতল শীতল ওয়েদার। আজ শুক্রবার। ঘড়ির কাঁটা সকাল 8টায় এসে টিকটিক করে বেজে চলেছে। শেখ পরিবার ডাইনিং টেবিলে। সাজেদা বেগম সারফরাজও এসেছে গতকাল রাতে। বাড়িটি এখন যেন একদম পরিপূর্ণ। লিভিং রুমে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন সাজ্জাদ রেজা। কাজের ব্যস্ততায় আর পড়া হয় কই। মীরা সকালের নাস্তা করছেন, সাথে সাহায্য করছে ঝুমা। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নামে বিন্দু। রুহি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, তাই এই স্বাধীনতা। সাজ্জাদ রেজা কাছে ডাকলেন বিন্দুকে। বিন্দু এগিয়ে গেল সাজ্জাদ রেজার কাছে। মুচকি হেসে বলে ওঠে, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সাজ্জাদ রেজার সাথে বিন্দুর সম্পর্কটা এক নামহীন পিতৃ সম্পর্ক। বিন্দু সাজ্জাদ রেজাকে প্রচন্ড রকম সম্মান শ্রদ্ধা করে, তবে কখনো কোনো নামেই সম্বোধন করে না। রীতি অনুসারে বাবা হলেও বিন্দু কেন জানি বাবা ডাকতে পারে না। বিন্দু জানে না কেন বাবা সম্বোধন করতে পারে না সে।
নামহীন সম্পর্ক, তাতে কি ভালোবাসা সম্মান রয়েছে বিশাল। থাক না কিছু খুঁত, কিছু অসম্পূর্ণ, ক্ষতি কি? সাজ্জাদ রেজা প্রশান্ত হাসেন। মেয়েটি একদম খাঁটি সোনা, মায়ের মতোই উদার এবং মায়াবী। মীরার চেহারার সাথে বিন্দুর চেহারার অনেকটাই মিল আছে। ভদ্রলোক সালামের জবাব দিয়ে বললেন, গুড মর্নিং আম্মু, কেমন আছেন? কাজের ব্যস্ততায় আপনাদের সাথে বাসায় একটু সময় কাটাতে পারছি না। আপনারা রাগ করে নেই তো বাবার উপর? বাবা। ইস, কি সুন্দর প্রশান্তির ডাক। সাজ্জাদ রেজার মুখে বাবার ডাকখানা অতি মধুর বিন্দুর কাছে। মনে মনে হয়তো নিজের অজান্তেই সেই স্থানে বসিয়ে দিয়েছে এই ভদ্রলোকে। বিন্দু মায়া ভরা চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল, না, আমরা তো জানি আপনি কতটা ব্যস্ত থাকেন। বিচারপতি আপনি, আপনার তো অনেক দায়িত্ব। ম্যাজিস্ট্রেট হওয়ার আগে আমি একজন স্বামী এবং বাবা। আমার কাছে আপনাদের প্রায়োরিটি অনেক। রিসেন্টলি একটা মামলা নিয়ে একটু ব্যস্ততা চেপে বসেছে। এই তো আর কিছুদিন, তারপর রিটায়ার্ড। এরপর সব সময় বাসায় সময় কাটাবো আপনাদের সাথে। সাজ্জাদ রেজার কথার বিন্দু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, কি কেস নিয়ে শুনানি চলছে? মানে অভিযোগ কি? রিসেন্টলি যেটা চলছে, এক ভদ্রলোক তার 7 বছরের মেয়ে এবং স্ত্রীকে খুন করেছে। এছাড়াও আরও কেস আছে। সব মিলিয়ে ব্যস্ততায় কাটছে দিন। সাজ্জাদ রেজার কথার পৃষ্ঠে অবাক হয়ে বলল বিন্দু, কি? বাবা খুন করেছে তার সন্তান স্ত্রীকে? তাকে আবার আপনি ভদ্রলোক বলেছেন? সাজ্জাদ রেজা হাসলেন। মেয়েটি হয়তো প্রথম শুনেছে, তাই এমন রিয়্যাক্ট করলো। এমন ঘটনা সমাজে অহরহ ঘটছে, তবে তার জন্য এগুলো নতুনত্ব কিছুই নয়। বিন্দু নাকশিটকে পুনরায় বলল, বাবা এবং স্বামী নামের কলঙ্ক সে, ঘৃণার উপযুক্ত। কি শাস্তি পাবে সে? ফাঁসি হবে না? একদম ফাঁসি দিয়ে দেবেন। তার মতো পাষণ্ড বেঁচে থাকার প্রয়োজন নেই। সাজ্জাদ রেজা তাকালো মেয়েটির দিকে। এই ছোট্ট মেয়েটি যদি কখনো জানতে পারে তার বাবা এর থেকেও নিকৃষ্ট মানুষ, তার মায়ের ফুলের মতো পবিত্র শরীরে জড়িয়ে দিয়েছে কুৎসিত কলঙ্ক, তার শৈশব নষ্ট করার মূল তার বাবা, মেনে নিতে পারবে মেয়েটি? অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল ভদ্রলোক। খবরের কাগজ উল্টে দেখতে দেখতে বলেন, এই পৃথিবীর এমন কিছু ঘটে যা আপনার চিন্তাধারার বাইরে। অপরাধীদের শাস্তি দেয়াই আমার কাজ। সুষ্ঠু তদন্ত হোক, অপরাধী তার যোগ্য শাস্তি পাবে। আপনি কি আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবেন? আপনার মায়ের কাছে সেই কখন 1 কাপ চা চেয়েছিলাম, হয়তো ভুলে বসে আছে। বিন্দু উঠে দাঁড়ালো, মৃদু গলায় বলল, বসুন, আমি নিয়ে আসছি। নিচু বাক্য শেষ করে এগিয়ে গেল কিচেনের দিকে। সকালের নাস্তা রেডি হয়ে গেছে ঝুমা, সেগুলো একে একে গুছিয়ে টেবিলে রাখছে। বিন্দু ঢুকে পড়ে কিচেনে, তবে কিছুই বলতে হলো না তাকে। মীরা মেয়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, বিন্দুকণা, যা তো চাটা তোর বাবাকে দিয়ে আয়। লোকটি সেই কখন থেকে 1 কাপ চা চেয়েছিল। বিন্দু বিনা বাক্যে চায়ের কাপ হাতে কিচেন হতে বেরিয়ে আসে। সাজ্জাদ রেজার হাতে কাপটি দিতেই কলিং বেল বেজে ওঠে। বিন্দু এগিয়ে গিয়ে দরজা খানা খুলে দিল। দরজাটা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে মারিদ আর সাদি। তাদের দেখে সালাম ঠুকলো বিন্দু। চলমান কুশলেই এগিয়ে গেল লিভিং রুমে। সকাল সকাল ওদের দেখে সাজ্জাদ রেজা প্রশ্ন ছুড়লেন, কি ব্যাপার মারিদ, তুমি এখনো ঢাকাতে? তোমাদের না আরো 2 দিন আগেই দেশে যাওয়ার কথা? হ্যাঁ আঙ্কেল, বাবা মা অলরেডি চলে গেছে, আমিও গিয়েছিলাম। কি আর করার, আপনার গুণধর ছেলের জন্য আসতেই হলো। আপনাদের তো আগেই বলে গেছি বিয়ের 2 দিন আগে যেতে, অথচ আমাকে সেই ধরে বেঁধেই নিতে আসতে হলো। মারিদের ছোট বোনের বিয়ে, ছেলে পুলিশ অফিসার, ওদের গ্রামেরই তার বাড়ি, তাই বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়িতেই হবে। সাজ্জাদ রেজা পুনরায় শুধালেন, ওদের তো আর আমি যেতে বারণ করিনি। আমি তো আগেই তোমাকে জানিয়েছি আগামী পরশু একটি মামলার শুনানি আছে। আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি আর মীরা বিয়ের দিন পৌঁছে যাব। তা তোমার বন্ধু কি বলল? তার জন্যই তো এত তাড়া নিয়েই আমাকে আসতে হলো। ওকে বারবার বলা সত্ত্বেও তার কোনো খোঁজ নেই, ফোনেও পাচ্ছি না। বাসায় আছে নাকি তার ফ্ল্যাটে? বড্ড হতাশ হয়ে বলল মারিদ। সাজ্জাদ রেজা বলেন, বাসাতেই আছে। বিন্দু আম্মু, জানতো, গিয়ে ভাইকে ডেকে নিয়ে আসুন। হকচকিয়ে গেল বিন্দু। সে যাবে ওই হনুমান মুখ লোকটিকে ডাকতে?
গতকাল রাতে যে তাকে অপমান করছে বিন্দু ভুলে গিয়েছে নাকি? দাঁড়িয়ে আমতা আমতা করতে থাকলো মেয়েটি। সাজ্জাদ রেজার মুখের ওপর না বলারও সাহস পাচ্ছে না। মেয়েটির দ্বিধা দ্বন্দ্ব দ্বিগুণ করে সাদি বলে উঠল, একটু তাড়াতাড়ি ডেকে দাও বিন্দু, হাতে সময় কম, আমাদের অনেক কাজ আছে। বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলল কথাখানা। নিরুপায় অসহায় বেচারি নিজের ওয়াদা আর আত্মসম্মানে জলাঞ্জলি দিয়ে চলল অর্ণর কক্ষের দিকে। গতকাল রাতেই কঠিন ওয়াদা করছিল কখনোই যাবে না সে ওই হনুমান মুখ লোকটির ঘরের আশেপাশে, মরে গেলেও যাবে না। দীর্ঘশ্বাস ফেলল মেয়েটি। এদের যন্ত্রণায় আর সেটা হলো কই? অর্ণর দরজার সামনে দাঁড়িয়ে বিন্দু মৃদু আওয়াজে নক করলো দরজায়। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে কম্পিত গলায় ডাকলো, ভাইয়া জেগে আছেন? আদি ভাইয়া ডাকছেন, ভাইয়া শুনছেন? না, এবারও কোনো রেসপন্স পেল না। বিন্দু বিরক্ত হয়ে চলে যেতে গিয়েও থেমে গেল। নিচে তারা জিজ্ঞেস করলে কি উত্তর দিবে সে? আর একবার ডাকবে, না শুনলে নাই। দরজায় টোকা দিয়ে গলা উঁচিয়ে ডাকলো এবার। এই যে ভাইয়া, শুনতে পাচ্ছেন? নিচে আপনাকে ডাকছে ভাইয়া। মেয়েটির বাকি বলিটুকু আর শেষ করার সুযোগ মিলল না। তার আগেই অভিমুখের বন্ধ দরজাটা খুলে গেল। তার সম্মুখে দাঁড়িয়ে আছে অর্ণ, একেবারে কাছাকাছি দুজন। আকস্মিক অর্ণকে এত কাছে দেখে চমকালো ভরকালো বিন্দু। মাত্র ইঞ্চি কয়েক দূরত্ব দুজনের মধ্যে, আনমনেই দু কদম পিছিয়ে গেল মেয়েটা। অর্ণর ধারালো দৃষ্টি দেখে ভীত হলো বিন্দু। আশ্চর্য, লোকটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? অর্ণ ভ্রু কুঁচকে রাখা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে, রাশ ভারী স্বরে শুধালো, আমি তোর কোন আমলের ভাই? আমার বাপের জন্মে হয়েছিস? মায়ের পেট চিরে এসেছিস? কিসের বোন তুই আমার? উড়ে এসে সম্পত্তির ভাগ বসাতে চাস? অবাক হতবাক দুটোই হলো মেয়েটি। সে এই বাড়ির সম্পত্তির ভাগ বসাতে এসেছে? সে উড়ে এসেছে সেটা সে জানে এবং মানে, তাই বলে সম্পত্তির ভাগ? এত কুৎসিত জঘন্য লোকটির মস্তিষ্ক, তার চিন্তাধারা শুকনো ঢোক গিলে মরুভূমির ন্যায় শুকিয়ে যাওয়া গলাটা ভেজানোর বৃথা চেষ্টা করলো মেয়েটা। আহত গলায় বলল, আপনি এসব কি বলছেন ভাইয়া? আমি আবার ভাইয়া? সেদিন বলেছি না আমার বোন একটাই? এক কথা বারবার কেন রিপিট করতে হচ্ছে? সর চোখের সামনে থেকে, তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। যদি দেখি থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। স্রোতহীন সমুদ্রের ঢেউয়ের মতো গম্ভীর অথচ শীতল গলায় বলল অর্ণ। হতভম্ব বিন্দু সামান্য ভাইয়া ডাকায় এত অপমান। বিন্দু টলমল পায়ে ছুটে চলে গেল রুমের দিকে। অর্ণ আসতে দেরি দেখে বিরক্ত হলো মারিদ। প্রচুর ব্যস্ত সে বোনের বিয়েতে। তাছাড়া শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে আসা যাওয়াতে ক্লান্ত সে। বেশ কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল অর্ণকে। এগিয়ে আসছে ওদের দিকে। অর্ণ সোফায় জায়গা দখল করে বসতে বসতে শুধালো, তোরা এখানে? তোদের তো গ্রামে থাকার কথা। থাকতে দিলি কোথায়? তোর সাথে আমার কি কথা হয়েছিল? তোকে বলেছিলাম না রুহি আর বিন্দুকে নিয়ে আমাদের সাথে দুদিন আগে যাবি? ফোন কই তোর? কাল থেকে কতগুলো ফোন দিলাম, ফোন ছিল কই? কটমট করে কথাগুলো বলল মারিদ। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কাছেই। আমি তো আগেই বলেছি আমি কোনো বস্তা টেনে বয়ে বেড়াতে পারবো না। ওরা গেলে বাবার সাথে যাক, আমি নিতে পারবো না। বলেছি তো আমি বিয়ের আগে চলে যাব। ওরা কি ছোট? ওদের কোলে নিয়ে চলবি তুই? আমার মাথা গরম করবি না অর্ণ, আজকে আমার সাথেই যাবি তোরা। বেশ রাগন্ত গলায় বলে উঠল মারিদ। অর্ণ বিরক্ত হয়ে বলল, কি শুরু করলো? আমরা কোথায় যাচ্ছি মারিদ ভাইয়া? অর্ণর কথা শেষ করার আগেই সিঁড়ি বেয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো রুহি। মারিদ বলে উঠল, রুমকির বিয়ে, যা গিয়ে প্যাক কর সব, গ্রামে যাবি আমাদের সাথে। গ্রামে যাবার কথা শুনেই লাফিয়ে ওঠে রুহি। গ্রাম তার খুব ভালো লাগে। সর্ষের ক্ষেত, জমি ভরা ফসল, সবুজ প্রকৃতি। ইস! রুহি অবাক হয়ে বলল। সত্যি বলছেন ভাইয়া? আমরা গ্রামে যাব? মারিদ কিছু বলার আগেই মুখ খুললেন সাজ্জাদ রেজা। মেয়েকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তুমি যেতে চাও মামনি? হ্যাঁ, আমার খুব ইচ্ছা গ্রাম ঘুরে দেখবো। খুশি খুশি গলায় বলল রুহি। সাজ্জাদ রেজা পুনরায় বলেন, আচ্ছা, গিয়ে দুবোন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করো। কিন্তু পাপা, আমাদের কোচিং? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো রুহি। সাজ্জাদ রেজা শুধালেন,
আমি কথা বলে নিচ্ছি তাদের সাথে। কিছুদিন খোলামেলা হাওয়ায় ঘুরে আসো, ভালো লাগবে। রুহি খুশিতে লাফিয়ে ওঠে। সাজ্জাদ রেজা হাসলেন মেয়ের পাগলামি দেখে। ওদের কথার মধ্যে মীরা হাঁক ছুড়ল খেতে। সাজ্জাদ রেজা উঠতে উঠতে ওদেরকে বলল, বাকি কথা পরে বলো, আগে নাস্তা করে নাও। গ্রামের উদ্দেশ্যে রওনা হবার কথা সন্ধ্যা নাগাদ। এখন বাজে বিকাল 4:30। হাতে বেশি সময় নেই। এখনো রুহির জামা কাপড় প্যাক করা হয়নি। পুরো রুম জুড়ে শুধু কাপড় চোপড়ের ছড়াছড়ি। অবহেলায় ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে রুহির আলমারির পোশাক। আর রুহি সেই আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোঁস করছে। রাগে রিরি করছে তার শরীর। রুহির রুম থেকে চেঁচামেচি শুনে বাড়ির সবাই ছুটে আসে সেখানে। রুমের বেহাল দশা দেখে অবাক হলেন তারা। খাটে গুটিসুটি মেরে বসে আছে বিন্দু, আর তার দিকেই রেগে মেগে তাকিয়ে ফোঁস করছে রুহি। মেয়ের এই অযাচিত আচরণে হতবুদ্ধি হয়ে যায় মীরা। এগিয়ে গেলেন তিনি, বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, রুহানি, রুমের এই দশা কেন? কি হয়েছে তোমার? কাপড় চোপড়গুলো এভাবে ফেলে দিয়েছো যে? কি হয়েছে বলবে তো? চেঁচামেচি করছিলে কেন? এক নাগারে প্রশ্ন করেই চলেছে মীরা। গ্রামে যাবে শুনে সেই কত আনন্দ করলো মেয়েটা। সেই মেয়েটা রেডি হওয়া বাদ দিয়ে রেগে মেগে আছে, কারণ কি? রুহি বিন্দুর দিকে তাকিয়ে কটমট করে বলল। মেয়ের ঝাড়ি খেয়ে ভরকে গেল ভদ্র মহিলা। তিনি বিন্দুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বিন্দুকণা? কাচুমাচু করালো বিন্দু। মিনমিনে গলায় বলল, যাব না বলেছিলাম, তাই রেগে আছে। অমনি চেঁচিয়ে উঠল রুহি, আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো। কেন যাবি না তুই? সকাল থেকে এত তেল কেন মাখতে হচ্ছে তোকে? তুই ফুলের মতো নরম থাকবি, তুই কেন ঘাটতারামো করবি? ওদের মন কষাকষির কিছুই বুঝলো না কেউ। সাজ্জাদ রেজা এগিয়ে গেলেন মেয়ের কাছে। জানতে চেয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের হয়েছেটা কি? লড়াই করছো কেন? ওকে ঝটপট সবকিছু গোছাতে বলো পাপা। সকাল থেকে বহু ভাব দেখাচ্ছে সে। এতবার বলার পরেও যাবে না বলছে। আমি তো যাবই, ওকেও যেতে হবে। এটা ওকে সাফ জানিয়ে দাও। এবার এদের মধ্যেকার দ্বন্দ্ব উন্মোচন হলো। কিন্তু গ্রামে না বলাই রেগে মেগে আগুন রুহানি। রুহি অনেকবার বলেছে, রিকোয়েস্ট করেছে, তবুও জেদি বিন্দু যাবে না বলে পেকে বসেছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের স্টুপিড কাণ্ডকীর্তি দেখে গেছে অর্ণ। এবার বিরক্ত হয়ে বলল, তোদের ড্রামা শেষ হয়ে থাকলে রেডি হয়ে বের হ, নয়তো দুটোকেই ফেলে রেখে চলে যাব। যত সব ঢং! আগাছা মেয়েটির জন্য এদের ঢং দেখলে পাচ্ছি না। নাক সিটকে বলল হেনা খান। হনহনিয়ে চলে গেলেন অর্ণর পিছু পিছু। সাদি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে রুহির দিকে। এতটুকু পুচকি, অথচ রাগ যেন গতর ভরা। সাজেদা বেগম আর মীরা মেয়েদের কাপড় চোপড় গুছিয়ে দিতে শুরু করলেন। বিন্দু হতাশ চোখে শুধু দেখে গেল, আর চোখে একবার চাইল রুহির দিকে। মেয়েটির যে এত রাগ জানতো না সে। একদম ভাইয়ের কার্বন কপি। এদের দু ভাই বোনের জীবনে যারা আসবে তাদের জীবন তেজপাতা নিশ্চিত। সন্ধ্যা 7টা বাস স্টপে দাঁড়িয়ে আছে সাদি, মারিদ, সারফরাজ, রুহি। বিন্দুর সাথে আছে মারিদের দুটি কাজিন। দুহাত দূরে শার্ট প্যান্ট পরিহিত মিথিলা দাঁড়িয়ে আছে। অর্ণ যাবে আর সে যাবে না, সে হয় নাকি? অর্ণকে পাওয়ার কোনো ত্রুটি রাখতে চান না সে। এতগুলো মানুষ নিজস্ব গাড়িতে যাওয়া অসুবিধা, তাই বাসে যাওয়া। বাস ছেড়ে দিয়েছে। সাদি সবাইকে ওঠার জন্য তাড়া দিল। মিথিলা এদিক ওদিক তাকিয়ে খুঁজলো, কাউকে না, তার টিকিটাও পাওয়া গেল না। সাদি আবার তাড়া দিলে মিথিলা বলে, আমি অর্ণবের সাথে উঠবো, তোমরা যাও। অর্ণ একটা কাজে গেছে, তুমি উঠে বসো, বাস ছেড়ে দিয়েছে। মন খারাপ হলো মিথিলার। গটগট করে উঠে গেল বাসে। দুটো সিট একাই দখল করে নিয়েছে সে। অর্ণ এসে বসবে তাই এই ব্যবস্থা। পেট্রোলের গন্ধে নাক সিটকায় মিথিলা। শুধু অর্ণর জন্য এত কষ্ট করতে হচ্ছে আজকে। গ্রাম তার কোনো কালেই পছন্দ নয়, তবুও অর্ণকে পাওয়ার জন্যে সে সবকিছু করতে রাজি। যে যার সিট দখল করে নিয়েছে। রুহি জানালার পাশে ঘেঁষে বসে বিন্দুকে বসার জায়গা করে দিল। বিন্দু বসার আগেই ঝড়ের গতিতে কেউ এসে ধপাস করে বসে পড়ল সেখানে। এতে বিন্দু রুহি দুজনেই হকচকিয়ে গেল। সাদি ঠোঁট এলিয়ে হেসে বলল, ডোন্ট মাইন্ড বিন্দু, কষ্ট করে পেছনে সিটে বসো বোন,
খুব টায়ার্ড লাগছে হেঁটে, আর পেছনে যেতে ইচ্ছে করছে না। সমস্যা নেই ভাইয়া, আপনি বসুন। রিনরিনে গলার বলে পিছনের সিটের দিকে এগিয়ে গেল বিন্দু। রুহির বিপরীত দুটো সিট একাই দখল করে নিয়েছে মিথিলা। সেখানে তার বসার জায়গা হবে না, আর না তার বসার ইচ্ছে আছে ওই না কিছু মেয়েটির পাশে। বিন্দু পাশ কাটিয়ে পেছনের সিটে গিয়ে বসলো। সিটটা খালি। বিন্দু জানালার পাশে ঘেঁষে বসে বলল। নিজের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে তড়াক করে উঠে দাঁড়ালো রুহি। সাদি পায়ের উপর পা তুলে এমনভাবে সিট দখল করে নিয়েছে রুহি বেরোনোর সুযোগ পাচ্ছে না। সাদি যে এটা ইচ্ছে করেই করলো বেশ বুঝতে পারছে মেয়েটি। রুহি মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে, থমথমে গলায় বলল, পাটা সরিয়ে বসুন, বেরোবো আমি। সাদি শুনল কিনা বোঝা গেল না। চোখ বন্ধ করে মাথা এলিয়ে একেবারে ঘুমে কাদা। আশ্চর্য, এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে? রুহি বিরক্ত হয়ে সাদির পা দুটো সরিয়ে ফেলতে চাইল। রুহি সাদির পায়ে টাচ করতেই লাফিয়ে উঠে বসলো সাদি। কটমট করে তাকালো মেয়েটির দিকে। আমার ইজ্জতের দিকে হাত বাড়াচ্ছিস কেন বেয়াদব? লাজ লজ্জা কাণ্ড কি বেঠে ঝালমুড়ি খাইছিস? পরপুরুষের সোনার বাংলায় হাত দিস? সাদির কথা শুনে হতভম্ব হলো রুহি। লজ্জায় কান গরম হয়ে উঠল মেয়েটির। হতবাক ভরকানো দৃষ্টি তার। সে লোকটির সোনার বাংলায় হাত দিচ্ছিল। ছি! মেয়েটি থতমত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মাথা কি পুরোটাই গেছে নাকি? কি সব অশ্লীল কথাবার্তা বলছেন, ছি! অমনি না অমনি ছি হয়ে গেল। জেনে হাতে নাতে ধরলাম, অমনি অশ্লীল হয়ে গেল। ঢপ মেরে শুয়ে থাকলে তো এতক্ষণে আমার সোনার বাংলার ইজ্জত জয় বাংলা করে দিতে। সাদির লাগাম ছাড়া কথা শুনে মৃদু চেঁচিয়ে উঠল রুহি। দাঁত কিরমির করে বলল, চুপ থাকুন বাজে লোক, ভাষার কি ছিঁড়ি, ওয়াক! চোখ কুচকে এলো সাদির। ওয়াক এর মানে কি? তার কথা শুনে মেয়েটির বমি, ব্যাস থমথমে হয়ে গেল। সাদির মুখশ্রী বিড়বিড়িয়ে বলল, ধরলাম না চুলাম না, তার আগে প্রেগনেন্ট হয়ে গেল। স্ট্রেঞ্জ। সাদি বিড়বিড় করে বললেও রুহি অস্পষ্টভাবে কিছুটা কথা শুনে ফেলল। কিরমির করে উঠল মেয়েটি। তার হাঁটু দ্বারা সাদির পা ঠেলে সরাতে সরাতে বলল, সরুন তো অশুভ লোক, বসুন আপনি, বেরোতে দিন আমায়। গায়ে পা লাগাচ্ছিস কেন বেয়াদব? মতলব কি তোর? কথায় কথায় শরীর স্পর্শ করিস কেন? ছোঁয়াছুঁড়ি খেলা খেলতে চাস? বুঝে শুনে আসিস কিন্তু। আমি কিন্তু এক বিন্দুও ছাড় দিব না। সাদির কঠিন ধমকে কেঁপে উঠল মেয়েটি। বড্ড হতবাগ হলো সে। সাদির কথাবার্তায় আচার আচরণে আজকাল অনেক পরিবর্তন এসেছে। কি হলো লোকটার? কই আগে তো এমন লাগামহীন কথাবার্তা বলেনি। গলা ভিজিয়ে নিল রুহি। কিছুটা বিরক্ত হয়ে বলল, পা দুটো সোজা করে বসুন ভাইয়া, বেরোতে দিন আমায়। সাদি চোখ বন্ধ করে গা এলিয়ে দিল সিটের সাথে। পুনরায় পা দুটো পায়ের উপর তুলে রাখলো। গা ছাড়া গলায় বলল, আমার পা, আমার সিট। আমি যেভাবে ইচ্ছে সেভাবে বসবো। কারো জ্বর হলে যাবে, আমি পা সরাতে পারবো না। আশ্চর্য, পা না সরালে, ধ্যাৎ। বিরক্ত হয়ে পুনরায় নিজের সিটে বসে পড়ে রুহি। সে ভালো করেই বুঝতে পারছে লোকটা ইচ্ছে করে আটকে রাখছে তাকে। কিন্তু কেন? এ সাদি ভাইকে তো সে চেনে না। কোনা চোখে এক পলক চাইল ছেলেটির দিকে। চোখ বন্ধ করে মাথা এলিয়ে আছে সিটের সাথে। ঘুমিয়ে পড়ল নাকি আবার? এভাবে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থেকো না সুন্দরী, নিজেকে হারিয়ে ফেলবে আমাদের। আকস্মিক সাদির এমন কথা শুনে ভরকায় রুহি। হতবিহ্বল চিত্তে চোখ বড় হয়ে এলো তার। সাদির চোখ এখনো বন্ধ। তবে লোকটি বুঝলো কি করে সে তাকিয়েছিল। বড্ড লজ্জায় পড়ে গেল মেয়েটি। আড়ষ্ট হয়ে জানালার পাশে ঘেঁষে বসলো। আজকাল সাদির কথার পৃষ্ঠে পটর পটর করে উত্তর দিতে পারে না সে। লোকটির কথাগুলো কেমন ঘোলাটে ঘোলাটে লাগে। তার মুখের বাক্যে আজকাল অস্বস্তিতে ফেলে দেয় তাকে। হাঁসফাঁস করে লজ্জায় আঁকড়ে ধরে তাকে। কিন্তু কেন? জানালায় উকি মেরে বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত বিন্দু। খোলা জানালা গলিয়ে সা সা করে বাতাস এসে গা ছুঁয়ে দিচ্ছে তার। তীব্র বাতাসের তাণ্ডবে চোখ ছোট ছোট হয়ে আসছে মেয়েটির। মাথায় শুভ্র ওড়নাটা বারবার উড়ে যেতে চাইছে। এলোমেলো করে দিচ্ছে তাকে পরনের বস্তু। বিন্দুর খুব ভালো লাগছে এই মৃদু বৈরী হাওয়া। হাত বাড়িয়ে বায়ু ছোঁয়ার বৃথা চেষ্টা করছে আর মিটমিট করে হাসছে। ঠিক তখনই এসে পাশে কেউ বসে। বিন্দু অনুভব করলো, তবে বিষয়টি পাত্তা দিল না।
ভাবলো রুহি এসে বসেছে, তাছাড়া আর কে বসবে। তবে মিনিট খানেক গড়াতেই মেয়েটির নাসারন্ধ্রে কেমন পরিচিত পরিচিত পুরুষালী পারফিউমের সুঘ্রাণ আসে। কোথায় কখন কার থেকে যেন অনুভব করেছিল এই কড়া সুঘ্রাণ, ঠিক ঠাউর হচ্ছে না তার মস্তিষ্কে। বড্ড কৌতূহল জাগলো মেয়েটির মনে, ঘাড় ঘুরিয়ে দেখার ইচ্ছে করলো। তবে তার আগেই কেউ গম্ভীর গলায় ধমকে উঠল। হাত বাড়িয়ে কেন দিচ্ছিস স্টুপিড? পরিচিত পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতেই চমকে ওঠে বিন্দু। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে চাইল। অমনি ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়ালো। ব্যাস, সঙ্গে সঙ্গেই মেয়েটির মুখ থেকে বের হলো উফ নামক ব্যথাতুর বাক্যখানা। বেখেয়ালি দাঁড়াতে গিয়ে বাসের মিনি লকারের লোহার সাথে মাথার তালুতে বাড়ি খেলো। বেশ ভালোই চোট পেয়েছে বেচারি। মাথা ঢালতে ঢালতে পুনরায় নিজ স্থানে বসলো মেয়েটি। মারিদ ছিল পাশের সিটের দরুন তার নজর পড়ল বিষয়টি। তিনি কিছুটা বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো। বেশি ব্যথা পেয়েছেন ভাবি? বিব্রত বোধ করলো মেয়েটি, নিজের ওপর বিরক্ত হলো বড্ড। কি দরকার ছিল লাফিয়ে উঠে দাঁড়ানোর? হনুমানমুখ লোকটি তার বন্ধুর সামনে মান সম্মানখানা প্লাস্টিক হয়ে গেল। ইস, এত লজ্জা কোথায় রাখে সে? কাচুমাচু মুখে জোরপূর্বক ঠোঁটে হাসি টানলো মেয়েটি, মিনমিনে গলায় শুধালো। না ভাইয়া, ব্যথা পাইনি। তারপর আর চোখে চাইলো অর্ণর দিকে। লোকটি কেমন চোখ মুখ শক্ত করে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। চোখ কুচকে এলো বিন্দুর। এত সিট থাকতে লোকটিকে এখানেই বসতে হলো। খুব তো বলেছিল আমার সামনে যেন না দেখি, তো এখন কে এসেছে? ভেংচি কাটলো মেয়েটি, ঘাড় ঘুরিয়ে তাকালো মারিদের দিকে, বিনয়ী কণ্ঠে বলল। ভাইয়া, একটা সিটের ব্যবস্থা করা যাবে? কার জন্য ভাবি? আমতা আমতা করতে লাগলো বিন্দু, মিনমিনে গলায় বলল। আমার জন্য। কপাল গোটালো মারিদ, প্রশ্ন ছুড়ে সে। আপনি তো আপনার সিটে আছেন, চেঞ্জ করবেন কেন? এনি প্রবলেম? মারিদের এই গোয়েন্দাগিরির জন্যে মনে মনে বড্ড বিরক্ত হলো বিন্দু। এত প্রশ্ন করার কি আছে? আজব তো। মেয়েটি বিরক্তিটুকু গিলে ফেললো, রিন রিনে গলায় বলল। এমনি ভাইয়া, একটা সিট পেলে ভালো হতো আর কি। মারিদ বোধহয় বুঝলো কিছু। সে দাঁড়িয়ে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো পুরো বাসটা, অতঃপর মৃদু হেসে বলল। সিট তো খালি নেই ভাবি, যেগুলো আছে তা আপনার জন্য নিরাপদ নয়। এই কিছু ঘন্টারই তো ব্যাপার। তাছাড়া আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানেই আছেন। নিরাপদ না ছাই, দুনিয়ার সবচেয়ে আতঙ্কিত মানুষের কাছে নিরাপদ থাকবে কথাটা হাস্যকর না? বিন্দু বিরক্ত হয়ে জানালার পাশ চেপে বসলো। আনন্দটাই মাটি হয়ে গেছে তার। কত সুন্দর মুক্ত বাতাসে উড়ে উড়ে চলছিল মনখানা। লোকটা তার খুশিতে এক বালতি পানি ঢেলে দিল। হাঁসফাঁস করে বিন্দু। এমন একটা হনুমানমুখ মানুষ পাশে থাকলে কি শান্তিতে দুদণ্ড নিঃশ্বাসও নেওয়া যায়? বিন্দু আর চোখে চাইলো অর্ণর দিকে, দেখার চেষ্টা করলো লোকটা কি করে। মেরুন শার্টখানা কোনোই পর্যন্ত গোটানো হাতা। মেয়েটির দৃষ্টি আটকে গেল অর্ণর পেশি বহুল হাতে। ফর্সা শক্ত কবজি, উন্মুক্ত কোনোই অব্দি কালো কুচকুচে লোমে আবৃত। চোখ বন্ধ করে মাথাখানা সিটে এলিয়ে রেখেছে। মৃদু বাতাসে চুলগুলো এসে কপালদ্বয় ছুঁয়ে দিচ্ছে নিজ অধিকারে। অর্ণকে এত কাছ থেকে কখনো দেখেনি বিন্দু। মানতেই হবে লোকটা অতিমাত্রক সুদর্শন, কিন্তু এর ব্যবহার, ও মাই গড, একেবারে জাতা। দৃষ্টি সরিয়ে নিল বিন্দু, মাথার কাপড়টা টেনে দৃষ্টি দিল বাহিরে। অন্ধকার রাত, আকাশের শুকতারাগুলো তার ঝলমলে আলো দিয়ে আধারির রাজ্যে আলোকিত করে তুলেছে। অদূরে ওই অম্বরে তলিয়ে থাকা আকাশের তারাগুলো গোনার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটি। এমন একটা আস্ত আতঙ্ক সাথে নিয়ে কি স্বস্তিতে থাকা যায়? একজোড়া রক্তাক্ত চোখ তার ভয়ঙ্কর দৃষ্টি দ্বারা ভস্ম করে দিচ্ছে বিন্দু নামক কোমলতাকে। যেন চোখের ওই ভয়ঙ্কর দৃষ্টিতেই মেয়েটির মৃত্যু নিশ্চিত রয়েছে। তুলোর মতো নরম শীতখানা শক্ত হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে গিয়েছে। সাপের মতো ফোঁসফোঁস করছে বিন্দু নামক কোমলতাকে তার বিষাক্ত ছোবলের কবলে ফেলতে। স্বাভাবিক মিথিলা, একটা সামান্য বিষয় নিয়ে এত রাগান্বিত হওয়ার তো কিছু নেই। ও আমার অর্ণবকে কেড়ে নিচ্ছে, ওকে আমি ছাড়বো না। ফোঁসফোঁস করতে করতে কথাটা বলল মিথিলা। অভি বিরক্ত হয়ে বলল। ও কাউকে কেড়ে নিচ্ছে না, ও কাউকে কেড়ে নিচ্ছে না। তুমি দেখলে না, বিন্দু উঠে যেতে চেয়েছিল বাট জায়গাটা পেল না। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ
তুমি যা মিন করছো তা সম্ভব নয়। ওরা ভাই বোন, সো তুমি নিশ্চিন্তে থাকো, ওদের মধ্যে কিছু হওয়ার 1%ও চান্স নেই। তুই এটা বলছিস ভাই? বিদেশে বড় হয়ে এগুলো মানিস? তুই দেখিসনি লন্ডনে এসব থার্ড ক্লাস ভাই বোন মানে? এত জায়গা থাকতে অর্ণব কেন ওর পাশে বসলো? উত্তর আছে তোর কাছে? জবাব দে। এটা লন্ডন নয়, আর আমি সম্মান করি এই পবিত্র সম্পর্ককে এবং মানি। তুই চিনিস না অন্যকে, ও কেমন মানুষ। আই এম শিওর অন্য বিন্দুকে বোন হিসাবে না মানলেও নিজের বোনের দৃষ্টিতেই দেখে। তুই শুধু শুধু রাগান্বিত হচ্ছিস। এখন পর্যন্ত ওর মধ্যে কোনো সন্দেহভাজন কিছু পেয়েছিস? রাগ কমা, স্বাভাবিক হ। এখানে মেয়েটির কোনো দোষ নেই। মিথিলার অগ্নিগিরি চক্ষু যুগল নিক্ষেপ করলো বিন্দুর পানে, দাঁত কিরমির করে বিড়বিড় করে আওড়ালো। তুমি আমাকে ইগনোর করছো অর্ণব। তোমাকে পাওয়ার জন্য আমি মিথিলায় এই ধুলোবালি দুর্গন্ধ সহ করতে পারলে তোমাকেও আসতে হবে আমার কাছে। আই প্রমিস, তুমি শুধু আমারই হবে। আমি তোমাকে আমার হতে বাধ্য করব। ইয়েস, তুমি আমার হবেই। যেই আমাদের মাঝে আসবে আমি তার চিহ্ন চিরতরে মুছে দেব পৃথিবীর বুক থেকে। রাত প্রায় 10টার ঘরে। বাস থেমেছে বাজার মুখে। থেমেছে বললে ভুল হবে, মারিদ থামিয়েছে ফাস্ট ফুড হোটেল দেখে। মারিদ বাস থেকে নামতে নামতে হাঁক ছুড়ল। কে কি খাবে ঝটপট বলো। কানে হেডফোন লাগিয়ে আপন মনে গান শুনছিল রুহি। শাদি দিয়েছিল ফোনখানা। মারিদের ডাক তার কর্ণে পৌঁছয়নি। মেয়েটি নিশ্চিন্তে সিটে হেলান দিয়ে গান শুনছে, নেত্র পল্লব বন্ধ। শাদি মৃদু ধাক্কা মারল মেয়েটির বাহুতে। হকচকিয়ে উঠল রুহি, চোখ মুখ কুচকে তাকালো দৃষ্টিতে একগাদা প্রশ্ন। শাদি গলা খাকারি দিয়ে বলল, কি খাবি? জি, কি খাবো বুঝলাম না। খাবার কোথায় পাবো? সাথে করে নিয়ে এসছেন? গান স্টপ করে রাখলো রুহি। জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল শাদিকে। আমি কি বউ বাচ্চা নিয়ে এসছি যে খাবার নিয়ে উঠবো? চোখ মুখ কুচকে তাকালো রুহি। ব্যাটার তেরা কথা শোনার কোনো ইচ্ছে নেই তার। কিছু না বলে আবার গান প্লে করলো। শাদি গান বন্ধ করে দিয়ে ধমকের সুরে বলল, মারিদ খাবার আনতে যাচ্ছে, বলত কি খাবি বল, নয়তো সারা রাত না খেয়ে থাকতে হবে। রুহি গান প্লে করতে করতে বলল, সেটা আগে বললেই হতো। আমার জন্য স্যান্ডউইচ আনতে বলুন। সকলেই কি খাবে বলল। বাড়িতে নামতে গিয়েও আবার ফিরে আসলো। বিন্দুর সিটের কাছে এসে ডাকলো মেয়েটিকে। ভাবি ঘুমিয়ে গেছেন? জানালার সাথে মাথা ঠেকিয়ে ঘুমে ঢুলুঢুলু করে চলেছে বিন্দু। বৈরী হাওয়ায় দু চোখ জুড়ে ঘুমেরা এসে হানা দিয়েছে। আকস্মিক মাদিরের কণ্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসলো। জানালার বাইরে দৃষ্টি রাখলো। এখনো গভীর অম্বরে তলিয়ে আছে পৃথিবী। মাথার উপর কাপড় টেনে নিল মেয়েটি। ঘুম ঘুম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া? আমরা কি এসে গেছি নাকি? আমার না ভাবি, পৌঁছতে পৌঁছতে ভোর হবে। খাবার আনতে যাচ্ছি। আপনার জন্য কি আনবো? খাবারের কথা শুনেই খিদে যেন লাফিয়ে বেড়ে গেল। কিছুক্ষণ আগেই খিদের জ্বালায় পেটের মধ্যে ট্রাক চালাচ্ছিল। পানির পিপাসাও লেগেছিল। দু ব্যাগের কোনোটাই মীরা পানি দিয়েছে জানে না সে। হনুমানমুখ লোকটির ভয়ে আর খাওয়ার কথা বলতেও পারেনি। সেই যে জানালার পাশ ঘেঁষে বসেছে, একটু নড়াচড়াও করেনি। আর চোখে একবার চাইলো অর্ণর দিকে। চোখ বন্ধ করে মাথা এলিয়ে রেখেছে সিটে। ঘুমিয়ে আছে না জেগে আছে বোঝা যাচ্ছে না। বিন্দু রিনরিনে গলার বলে উঠল, জন্য রুটি আর কলা নিয়ে আসেন ভাইয়া। কষ্ট করে একটা পানিও নিয়ে আসেন। মারিদ মাথা নাড়িয়ে চলে গেল। বস, তোর জন্য আমি চিকেন ফ্রাই নিয়ে আসি। মিথিলার উদ্দেশ্যে কথাখানা বলে গাড়ি হতে নেমে পড়ল অভি। মিথিলার তীক্ষ্ণ দৃষ্টি অর্ণর পানে। সুদর্শন সুঠামদেহির ওপর বাঁকা চোখে তাকিয়ে রইল। এক প্রকার গিলে খাচ্ছে অর্ণকে। পরপর তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে থাকে বিন্দুতে। মেয়েটি জানালার সাথে মাথা ঠেকিয়ে ঝিমিয়ে চলেছে। আধা ঘন্টার মধ্যেই তারা চলে আসলো। যার যার খাবার দিয়ে জায়গায় বসতেই গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল অভিমুখে। বিন্দু রুটি কলা মুখে পুরে চোরা চোখে একবার চাইল অর্ণর দিকে। লোকটা সেই একই স্থানে হেলিয়ে আছে।
ঘুমিয়ে আছে নাকি জেগে আছে? সে পাশে বসে একা একা খাচ্ছে, তার কি লোকটাকে সাধা উচিত? বিন্দু নিজের জনদরদি বিবেকে দিল এক ধমক। যে খায় খাক না, খায় না খাক, তার কি? বিন্দু রুটি কলা খেয়ে পানি খেয়ে নিল। গাড়িটি থামাই সে ভেবেছিল সিট বদল করবে, তা আর হলো কই না। সাদি তার স্থান থেকে উঠছে না। এই হনুমানমুখ লোকটি নিজ স্থান থেকে এক বিন্দু নড়েছে। কয়েক মিনিট গড়াতেই ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ল বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে ধরপড়িয়ে উঠল কয়েকবার। খোলা জানালা গলিয়ে আসা বৈরী হাওয়ায় একসময় গভীর ঘুমে তলিয়ে গেল মেয়েটি। নিজের অজান্তেই ঠাঁই নিল পুরুষালী সুঠামদেহী শৈল কাঁধের উপর। তার মাথার উপর ফিনফিনে পাতলা ওড়নাটা লুতুপুতু খাচ্ছে অর্ণর বাহুতে। কপালের কাছে ছোট ছোট চুলগুলো ছুঁয়ে দিচ্ছে অর্ণর সুশীল মুখশ্রী। অর্ণ চোখ জোড়া দুম করে খুলে গেল। তার নাসা রন্ধ্রে প্রবেশ করে মেয়েটির চুল থেকে আসা সুবাসিত সুগন্ধি গ্রাণ। স্নিগ্ধ ছোট্ট একটা বুক কি নিশ্চিতে তলিয়ে আছে ঘুমে। সবটাই অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। মেয়েটির মাথাখানা আস্তে করে সরিয়ে মেয়েটির সিটের সাথে হেলান দিয়ে রাখলো। বিন্দু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। তবে কয়েক পলক যেতে না যেতেই পুনরায় বিন্দুর স্থান হলো অর্ণর পেশি বহুল বাহুতে। অজান্তেই জড়িয়ে ধরল পুরুষালী শক্তপোক্ত বাহু। মেয়েটি যেন ঘুমের ঘোরেই খুঁজে নিল একটি ভরসাযোগ্য স্থান। নিশ্চিন্তে তলিয়ে গেল গভীর নিদ্রায়। বিন্দু, এ বিন্দু, উঠ, এসে গেছি আমরা। রুহির কণ্ঠস্বর বিন্দুর কর্ণে পৌঁছিয়েছে, তবে তার জাগার কোনো তাড়া দেখা গেল না। মৃদু গলায় রুহি পুনরায় ডাকলো। মেয়েটি ঘুমের ঘোরে করে নড়ে চড়ে কোলবালিশ জড়িয়ে পুনরায় ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তবে মেয়েটির ঘুমের 12টা বাজিয়ে কেউ বলে উঠল, ভাবি উঠবেন না? ঘুম হয়নি? কাঁথা বালিশ এনে দেবো? এটা মারিদের গলা চিনতে একটুও অসুবিধে হলো না বিন্দুর। আশ্চর্য, লোকটা তার বেডরুমে কি করছে? বিন্দুর খুব বলতে ইচ্ছে করলো, ভাবি ভাবি করে তো একেবারে মুখে ফেনা তুলে ফেলেন, অথচ আমার না হওয়া বরটাই এনে দিতে পারলেন না। একদিন জড়িয়ে ধরে ঘুমাতে পারলাম না। আসছে শীত, এই শীতে কম্বল না থাকলেও বরটা কিন্তু আমার চাই চাই। ঘুমের তাড়নায় এসব কিছুই বলা হলো না। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ কুঁচকে এলো মেয়েটির। কোলবালিশটা এত শক্ত কেন? মানুষের কলহ আর গাড়ির হর্নের শব্দে কান ঝালাফালা হয়ে যাচ্ছে। ঢিপ ঢিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। মাথার নিচের বালিশখানা কেমন শক্ত, মনে হচ্ছে সারা রাত ইটের ওপরে শুয়েছিল সে। আধ বোচা চোখ মেলে তাকাতেই হকচকিয়ে গেল মেয়েটি। মারিদ, সাদি, রুহি দাঁড়িয়ে আছে তার মুখের সামনে। আশ্চর্য, এরা তার বেডরুমে কি করছে? কপালে উষ্ণ নিঃশ্বাসের আভাসটুকু পেতেই মেয়েটি হতভম্ব চিত্তে পূর্ণ দৃষ্টিতে তাকালো মাথা উঁচু করে। অমনি মেয়েটির আত্মা কেঁপে উঠল। তার মাথা অর্ণর কাঁধে, কোলবালিশের মতো অর্ণর বাহু জড়িয়ে ধরে আছে। চোখ কপালে উঠে দাঁড়ালো মেয়েটির। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে মোবাইল ফোন স্কেল করে চলেছে। নিজের অবস্থান সক্রিয় হতেই ছিটকে দূরে সরে গেল মেয়েটি। সারা রাত লোকটির কাঁধের উপর চেপে ঘুমিয়েছিল। অস্বস্তি, লজ্জা, ভয় মিশ্রিত অনুভূতি হলো মেয়েটির। চোরের মতো হাঁসফাঁস করলো। অর্ণ নির্বাক নির্লিপ্ত গম্ভীর তার মুখখানা। সে উঠে দাঁড়ালো, দৃঢ় পদচারণায় গটগট করে বাস হতে নেমে পড়ল। এতক্ষণ রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল মিথিলা। অর্ণ নামতেই সে পিছু ছুটল। মারিদ সাদি হাসলো ঠোঁট টিপে। বিন্দু মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে এমন ভাবভঙ্গি। লজ্জায় গুটিয়ে গেল বেচারি। বাকিরা নেমে গেছে। রুহি ব্যাগ হাতে তুলতে তুলতে সাদির দিকে তাকিয়ে কটমট করে বলল, দাঁত কেলিয়ে হাসার কি আছে? বড় ভাইয়ের কাঁধে চড়ে এসেছে তো কি হয়েছে? আমি আর বিন্দু কি ভিন্ন? আপনারা দাঁত কেলিয়ে ওকে অস্বস্তিতে ফেলছেন কেন? সরুন, ফুলের রানী আমার সাথে আয়। বিন্দু মাথার কাপড়টা টেনে গুটি গুটি পায়ে নেমে দাঁড়ালো বাস হতে। সবে মাত্র পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে লাজুক সূর্যটা উকি দিচ্ছে। সবাই হাত মুখ ধুয়ে খাবার হোটেলে ঢুকেছে। রাস্তার পাশেই টিউবওয়েল। বিন্দু মুখ ধুয়ে বড় বড় চক্ষু যুগল করে দেখে চলেছে প্রকৃতির সৌন্দর্য। ক্ষেত ভরা ফসলে সূর্যের কিরণ পড়ে কেমন ঝলমল করছে।
বাতাসের তালে তালে নেচে যাচ্ছে মাঠ ভরাট ফসল। বিন্দু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মারিদের উদ্দেশ্যে বলল। আপনাদের গ্রামটা অপূর্ব সুন্দর ভাইয়া। মারিদ হাসে। যার মন সুন্দর তার কাছে সবই সুন্দর। মেয়েটি বড্ড চঞ্চল ও সহজ সরল। এই গ্রামে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাবি, সব ঘুরিয়ে দেখাবো আপনাদের। এখন আসুন নাস্তা করে নিই। আর কত দূর ভাইয়া? জানতে চাইল রুহি। জবাবে মারিদ শুধালো। এই তো মিনিট 10 লাগবে। চলো চলো, হোটেলে সবাই ঢুকে গেছে। সবুজ শ্যামল ফসলে ভরা ছোট্ট একটি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা মারিদের। কলেজ লাইফে স্থান করেছে ঢাকা শহরের। বেশ বড়সড় একটা পুরনো বাড়ি মারিদের। ওপরে টিনের চাল দিয়ে ভেতরে দেওয়াল টেনে গড়িয়েছে অনেকগুলো রুম। কাঠের মাচার ওপরও দুপাশে বানিয়েছে কক্ষ। রাতের বেলায় মেয়েদের সুবিধার্থে সিঁড়িগোড়ায় একটি বাথরুমে করেছেন। বাথরুম, গোসলখানা, কলপার সবটাই ঘরের বাইরে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। সাদি, মারিদ, সারফরাজ, অর্ণ একটি রুম নিল। রুমগুলো বেশ বড়, দরুন অনায়াসেই 4 জন দিব্যি কাটাতে পারবে। তাছাড়া রুমের দুপাশে 2টো খাটের ব্যবস্থা করে নিয়েছে মারিদ। বিন্দু, রুহি, মিথিলা যেহেতু কাজিন, তাই তাদের সুবিধার্থে থাকার জন্য একটি রুম দিয়েছে। এতে মনে মনে বেশ অসন্তুষ্ট মিথিলা। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় এখন দুপুর 12:30। সারা রাত সজাগ থাকায় সাদিরা এসেই ঘুম দিয়েছে সবাই। শুধু বিন্দুর চোখে ঘুম নেই। বিন্দু কিছুক্ষণ সোফায় বসে মোচড়া মুচড়ি করে। না, তার চোখের পাতায় কোনো ঘুমের রেশ মাত্র দেখা মিলল না। ঘুমাবে কি? সারা রাত পড়ে পড়ে ঘুমিয়েছিল যে। বিছানা জুড়ে মিথিলা আর রুহি ঘুমিয়ে আছে। রুমে বসে থাকতেও ভালো লাগছে না মেয়েটির। বাহিরে অনেক মানুষ, কিন্তু কাউকেই তো সে চিনে না, কি করবে? বিন্দু দ্বিধা দ্বন্দ্ব নিয়েই পা বাড়ালো রুমের বাইরে। বাড়িটির চারপাশে ঘুরিয়ে মোট 5টি ঘর। মধ্যেখানে রয়েছে বিশাল উঠান। গ্রামের ঘর বাড়িগুলো এমন করেই গড়েন গ্রাম বাসিন্দারা। বিন্দু উঠানের একপাশে নেমে দাঁড়ালো। ছোট্ট ছোট্ট এক দল ছেলে মেয়ে খেলা করছে উঠানে। ঘরের এক পাশের রান্নাঘর, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা সদস্য, যারা ভিন্ন ভিন্ন কাজে হাতে হাত লাগাচ্ছে। এই গ্রামীণ পরিবেশ বেশ ভালো লাগছে বিন্দুর। এখানে কি করছেন ভাবি? আচমকা কারো কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। সহসাই পেছন ফিরে তাকালো সে। মারিদ দাঁড়িয়ে, তার পাশেই দাঁড়িয়ে আছে অর্ণ। ওদের দেখে বেশ অবাক হলো মেয়েটি। সে ভেবেছে ওরাও হয়তো ঘুমিয়ে আছে। অর্ণর শরীরে নজর পড়তেই আঁখি পল্লব বড় বড় হয়ে এলো তার। সুঠাম দেহি গতরে কালো শার্ট, হাতাখানা কোনোই পর্যন্ত গোটানো। জিন্স প্যান্ট পা থেকে অনেকটাই ওপরে ওঠানো। খালি পায়ে কাদাই ছোড়াছুড়ি, হাতেও কাদা। কালো শার্টে গায়ে ফোঁটা ফোঁটা কাদার ছিটে। মারিদের শরীরেও একই অবস্থা। এরা কি কোথাও আছাড় খেয়ে এসেছে? আছাড় খেলে তো পুরো শরীরে কাদা থাকতো। ওদের এই হাল দেখে বিস্মিত হলো মেয়েটি। অর্ণকে সাদামাটা এই রূপে প্রথমবারের ন্যায় দেখলো বিন্দু। মেয়েটি মারিদের প্রশ্নের উত্তর না দিয়ে অবাক গলাতেই জিজ্ঞেস করলো, আপনাদের এই অবস্থা হলো কি করে ভাইয়া? নদীর পাড়ের ঘাটটা ভাঙা ছিল, সেটা ঠিক করলাম। বিয়ে বাড়ি কত মানুষ কে আবার ভেঙে পড়ে হাত পা ভেঙে ফেলবে, তাই সেটা মেরামত করে আসলাম। আপনি একা একা এখানে কি করেন? ওরা এখনো ওঠেনি? বিন্দু অবাক হলো। কত বড় শিক্ষিত মানুষ হয়েও কাদায় নেমে ঘাট মেরামত করে। ওদের পেশা সম্পর্কে অবগত নয় সে। তবে এরা যে বড় কোনো চাকরি বাকরি করে শিওর বিন্দু। বিন্দু ঠোঁট নেড়ে কিছু বলার আগেই অর্ণ গম্ভীর গলায় শুধালো, প্যান্টের পকেট থেকে মানিব্যাগ আর ফোনটা বের কর। আকস্মিক এমন অপ্রত্যাশিত কথা শুনে চমকালো থমকালো বিন্দু। চক্ষু যুগল বড় হয়ে এলো মেয়েটির। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অর্ণর দিকে। সে যা শুনেছে সত্যি শুনলো নাকি ভুল? অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে। গলা চাপিয়ে গম্ভীর গলায় দিল এক ধমক। গাছের মতো তাকিয়ে আছিস কেন? কি বললাম, কথা কানে যায় না? জি। বিস্ময়ে হতবাক বিন্দু। লোকটির হঠাৎ কি হলো? বিন্দুর বেকুবের ন্যায় মুখখানার দিকে তাকিয়ে দাঁত পিষল অর্ণ। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, প্যান্টের পকেট থেকে মানিব্যাগ, ফোনটা বের কর। কথাটা আরেকবার রিপিট করতে হলে তোর কান গরম হয়ে যাবে।
অর্ণর গম্ভীর ধমকে ভড়কে গেল বিন্দু। ভীত হয়ে সামান্য সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো অর্ণর পাশে। দুজনের মধ্যে কেবল ইঞ্চি কয়েক দূরত্ব। বিন্দু শুকনো ঢোক গিলে গলাখানা ভেজানোর চেষ্টা চালায়। মরুভূমির ন্যায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গলাদয়। মেয়েটি তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল অর্ণর প্যান্টের পকেটের কাছে। বুক কাঁপছে তার। পকেটের অতি নিকটে পৌঁছে গিয়েও হাতখানা থেমে গেল। অস্বস্তি, অপ্রস্তুত, থতমত মুখশ্রী মেয়েটির। অর্ণব তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির কম্পিত হাতে। অর্ণব ধারালো চোয়াল দেখে ভীতিকর হয়ে পড়ে বিন্দু। দ্বিধা দ্বন্দ্বের হাতখানা গলিয়ে দিল অর্ণর প্যান্টের পকেটে। বিন্দু অনুভব করলো তার নাজুক হাতখানা থরথর করে কাঁপছে। বিন্দু প্রথমে অর্ণর প্যান্টের পকেট হতে মানিব্যাগ বের করে আনে। তারপর পুনরায় হাত গলিয়ে একটা অ্যাপেল খচিত অ্যান্ড্রয়েড ফোন বের করে আনে।